একটা রাজকীয় বাংলোর সামনে এসে থামলো গাড়িটি। রোদেলা গাড়ি থেকে নেমেই মুগ্ধ চোখে তাকিয়ে আছে বাংলোটির দিকে। অবিশ্বাস্য সুরে শুভ্রর দিকে না তাকিয়েই বলল, ওয়াও, আমরা এই বাড়িটিতে থাকবো? বিশ্বাসই হচ্ছে না আমার। শুভ্র কোনো জবাব না দিয়ে ফোন ঘাঁটতে ব্যস্ত। রোদেলা কিছুটা রাগান্বিত হয়ে শুভ্রকে বলল, আপনি আমার সাথে এসে আমাকে পাত্তা না দিয়ে ফোন নিয়ে ব্যস্ত আছেন। আমরা এখানে প্রাইভেট টাইম স্পেন্ড করতে এসেছি, আর আপনি পড়ে আছেন আপনার ফোন নিয়ে। খুব আর্জেন্ট একটা কাজ করছি, জাস্ট ওয়েট আ মিনিট। শুভ্র সাথে সাথেই ফোন কানে ধরে কারোর সাথে কথা বলতে লাগলো, কিন্তু রোদেলা সেদিকে ভ্রুক্ষেপ না করে বলে উঠল, না, আমি আপনাকে ফোন নিয়ে ব্যস্ত থাকতে দেব না। একটার পর একটা ফোন করেই যাচ্ছেন, আর সেটা হচ্ছে না। আপনার পুরো সময়টা এখন আমাকে দিতে হবে। রোদেলার কথা এবার চরম বিরক্ত হয়ে ধমকের সুরে শুভ্র বলল, এবার তুমি বড্ড বাড়াবাড়ি করছো রোদেলা, এনাফ সহ্য করেছি। আপনি আমাকে ধমকাচ্ছেন? শাট আপ, যাও এখান থেকে, যাও। রোদেলা চমকে উঠল। এমন সুরে কেউ কোনোদিন তার সাথে কথা বলেনি। কাঁদতে কাঁদতে ভেতরে চলে গেল সে। রুমে ঢুকেই বিছানায় বসে নীরবে নিঃশব্দে কেঁদে চলেছে রোদেলা। বেশ খানিক সময় পর শুভ্র রুমে এসে প্রবেশ করে রোদেলাকে কান্নারত অবস্থায় দেখতে পেল। কিছু না বলে শুভ্র ধীরে ধীরে এগিয়ে এসে বিছানায় রোদেলার পাশে বসলো। তার কাঁধে আলতোভাবে হাত রেখে নরম গলায় ডাকলো, রোদেলা। হাত ঝাড়ি মেরে সরিয়ে দিল রোদেলা। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তখন ইচ্ছে করে অমনটা করিনি। আসলে কলটা খুব আর্জেন্ট ছিল, তাই তাই আপনি আমার সাথে এমন আচরণ করলেন। আপনি তো একটু সুন্দর করেও কথাটা বলতে পারতেন। সব সময় আপনি আমার সাথে এমন খারাপ ব্যবহার করেন। মনে হয় যেন আমি শুধুই আপনার স্টুডেন্ট, বউ না আমি আপনার। আমার কত স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে, আমার স্বামী সংসার নিয়ে। বিয়ের আগে কখনো প্রেম করিনি এই ভেবে যে বিয়ের পর স্বামীর সাথে জমিয়ে প্রেম করব। কিন্তু বিয়ের রাত থেকেই স্বামীর যে আচরণ পাচ্ছি, তাতে স্বামীকে আমার স্বামী মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন আসামি। আমি সত্যি একজন আসামি। আমার একমাত্র বউয়ের মনে কষ্ট দিয়েছি, তাই আমি খুব দুঃখিত এবং লজ্জিত। এবারের মতো মাফ করে দেওয়া যায় না? না, যায় না, অনেক হয়েছে। আপনি আপনার মতো থাকুন, আমি আমার মতো থাকবো। প্লিজ রাগ করো না। চলো, তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। এটা বলেই রোদেলা রুম থেকে গটগট করে বেরিয়ে গেল। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে চুলে ব্যাক ব্রাশ করতে করতে বের হলো। রোদেলা একা একা হাঁটছে একটি লেকের ধারে। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তাটা বেশ সুন্দর লাগছে। রাতের বেলা আগে কখনো এভাবে এমন পরিবেশে হাঁটেনি রোদেলা। শীতল বাতাসে পরিবেশটা মধুময় লাগলেও রোদেলার এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না। মুখ ভার করে ধীরে ধীরে হেঁটে চলেছে সে। তখনই কোত্থেকে যেন দুটি ছেলে তার দুপাশে দাঁড়িয়ে উঠে বলল, হাই সুন্দরী, তুমি একা কেন? আমরা সঙ্গ দেব নাকি? ছেলে দুটো ফ্লার্ট করছে দেখে রোদেলার মাথা আরো গরম হয়ে গেল। রেগে মেগে কিছু একটা বলতে যাবে, তার আগেই পেছন থেকে শুভ্র বলে উঠল, কোনো দরকার নেই, তাকে সঙ্গ দেওয়ার জন্য তার হাজবেন্ড আছে, সো ইউ ক্যান লিভ। ছেলে দুটো একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে চলে গেল সেখান থেকে। রোদেলা ভেঙচি কেটে শুভ্রর দিকে না তাকিয়ে বলল, আমার হাজবেন্ড, আমার দরকার নেই তার সঙ্গের। তার মানে তুমি বলতে চাইছো তোমার ওই ছেলে দুটো সঙ্গের দরকার আছে, তাই তো? রোদেলা বিস্মিত হয়ে শুভ্রর দিকে ফিরে ভুরু কুঞ্চিত করে বলল, এটা আমি কখন বললাম? সবসময় আমার কথার উল্টো মানি বের করবে না প্রফেসর শুভ্র। শুভ্র এগিয়ে এসে হঠাৎ করে তাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে চিবুক ঠেকিয়ে রাখলো। রোদেলা আবার নিজের জায়গায় জমে পাথর হয়ে গেল। ধুকপুকুনি বেড়ে চলেছে তার। শুভ্র তার কানের কাছে ফিসফিস করে বলল, কেউ একজন বলেছিল আমি নাকি খুব রাগী, রসকসীন, আনরোমান্টিক। এখন দেখুক কে বেশি রাগী আর আনরোমান্টিকের মতো বিহেভ করছে। আমার কি এখন তাকেও এসব বলে ডাকা উচিত? আমার সাথে একদম কথা বলবেন না। কাপা কাপা স্বরে কথাটা বলে শুভ্রর হাত দুটো নিজের থেকে সরিয়ে নিজেকে শুভ্রর বাঁধন থেকে আলাদা করে চলে যাচ্ছিল, কিন্তু পেছন থেকে তার এক হাত শক্ত করে চেপে ধরল শুভ্র। তারপর এক ঝটকায় টান দিয়ে তাকে নিজের কাছে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নিল। শক্ত করে চেপে ধরল রোদেলাকে। নাকে নাক ঠেকেছে দুজনের, চোখে চোখ পড়েছে। গাঢ় কণ্ঠে কিঞ্চিত রাগ মিশ্রিত সুরে শুভ্র বলল, আমাকে রাগিও না রোদ, আমি তো সরি বলেছি বারবার, তাও কেন এমন করছো? আপনি জানেন না? রোদেলার কণ্ঠে গভীর আবেগ মিশ্রিত। দুজন যেন আর বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে দুজন দুজনতে। বেশ দুর্বল হয়ে পড়েছে শুভ্র। দৃষ্টিতে ভর করেছে এক অজানা ঘোর লাগা নেশা। সবটুকু দূরত্ব ঘুচিয়ে কোমরে হাত জড়িয়ে রোদেলাকে আরো কাছে টেনে নিল সে। রোদেলা দুহাতে আঁকড়ে ধরল তার কাঁধ। রোদেলার চোখ বন্ধ হয়ে এলো আবেশে। শুভ্র ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে এগিয়ে গেল অর্ধাঙ্গিনীর অধরের দিকে। সেই অতি কাঙ্ক্ষিত সময়ে হুট করে কেউ একজন ডেকে আনলো রোদেলাকে। সঙ্গে সঙ্গেই রোদেলা চোখ মেলে তাকালো। কেউ নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। শুভ্র আর রোদেলা পাশে তাকিয়ে তাদের থেকে কিছুটা দূরে একটা ছেলেকে দেখতে পেল। বিব্রত হয়ে তাকিয়ে আছে তারা ছেলেটির দিকে।
শুভ্র রোদেলাকে তার বাঁধন থেকে মুক্ত করে দিলে ছেলেটি হেসে হেসে বলল, রোদেলা, চিনতে পারছো না আমায়? কিছু মনে করবেন না, আমি চিনিনি আপনাকে। তাই? সত্যি চিনতে পারছো না? তাহলে বেশ, আমিই বলছি। আমি তোমার ছোটবেলার সেই বন্ধুটি যে সব সময় তোমাকে হাসাতে ব্যস্ত থাকতো। তুমি ছাড়া তার অন্য কোনো বন্ধু ছিল না। রোদেলা কিছুক্ষণ ভেবে হুট করেই খুব উৎফুল্ল হয়ে হাসতে হাসতে বলল, জিসান, তুমি জিসান? ও মাই গুড লাক, ফাইনালি তুমি চিনতে পারলে আমায়। আর তোমার আমাকে মনেও আছে? আমি তো ভেবেছিলাম আমাকে বোধহয় একেবারে ভুলেই গেছো তুমি। কিভাবে ভুলবো? যাই হোক, কোথায় ছিলে তুমি এতগুলো বছর? আর আমাকে তুমি কিভাবে চিনলে? আমি লন্ডনে ছিলাম, স্টাডি নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। আমি তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই পারিনি। তারপর সোশ্যাল মিডিয়ায় তোমাকে অনেক খুঁজতে খুঁজতে পেয়েছি। রোদেলা জিসানের সাথে একের পর এক কথা বলেই চলেছে বিরতিহীনভাবে। সে ভুলেই গেছে তারা দুজন ছাড়াও আরো একজন এখানে উপস্থিত আছে। সেই মানুষটি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তাদেরকে দেখে। শুভ্র জিসানকে ভালো করে পরখ করে দেখলো, ছেলেটি বেশ হ্যান্ডসাম, কিছুটা বাচ্চামিও আছে তার মাঝে। অসহ্য লাগছে তার জিসানকে দেখে, রোদেলাকে দেখে আরো বেশি রাগ হচ্ছে তার। আর বেশিক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করতে না পেরে সে গলা খাকারি দিল। তখনই রোদেলার হুঁশ ফিরল তার দিকে। সাথে সাথেই সে হেসে জিসানের উদ্দেশ্যে বলল, ও ভুলে গেছিলাম, তোমার সাথে তো আলাপই করানো হয়নি। হি ইজ মাই হাজব্যান্ড, 2 দিন আগেই বিয়ে হয়েছে আমাদের। উই আর নিউলি ম্যারিড কাপল। আর এ হচ্ছে জিসান, আমার ছোটবেলার বন্ধু। জিসান এগিয়ে এসে শুভ্রর সাথে হ্যান্ডশেক করে বলল, ফিলিং ভেরি নাইস টু মিট ইউ। সেম। আপনি জানেন, আমরা খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম। রোদেলা সবসময় হাসতো শুধু আমার জন্য। জিসান আবেগঘন দৃষ্টিতে তাকালো রোদেলার দিকে। শুভ্র বাঁকা হেসে উত্তর দিল, হাসতো, এখন সে শুধু আমার জন্য হাসে। রাইট মিসেস শুভ্র? এক হাতে রোদেলার কোমর জড়িয়ে ধরে তার দিকে তাকিয়ে হেসে হেসে কথাটার উত্তর করল শুভ্র। রোদেলা কিছুটা অবাক হলো, তাও বিস্তর হাসলো তার দিকে তাকিয়ে। এক দৃষ্টে তাকিয়ে আছে জিসান তাদের দিকে। তারপর হাসি মুখে বলল, তাই তো হওয়া উচিত। উইশ ইউ এ ভেরি ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। বাই দ্য ওয়ে রোদেলা, আমি কি তোমার নাম্বারটা পেতে পারি? হ্যাঁ, অবশ্যই। রোদেলা ঝটপট নিজের নাম্বার দিয়ে দিল জিসানকে, যা দেখে শুভ্রর মাথা গরম হয়ে গেল রাগে। মনে হচ্ছে তার কান দিয়ে ধোয়া বের হচ্ছে। হাঁসফাঁস লাগছে কেমন যেন। শুভ্র রোদেলাকে ছেড়ে রাগে সেখান থেকে চলে যেতে লাগলো। রোদেলা তাড়াতাড়ি জিসানকে বিদায় জানিয়ে শুভ্রর পিছু পিছু ছুটতে লাগলো, কিন্তু হঠাৎ ব্যালেন্স রাখতে না পেরে হোঁচট খেয়ে পড়ে গেল। আউচ! রোদেলা! জিসান ছুটে আসছিল রোদেলার কাছে, কিন্তু তার আগেই শুভ্র রোদেলার হাত ধরে টেনে তুলল। চিন্তিত স্বরে বলতে লাগলো, ঠিক আছো? আমাকে শক্ত করে ধরো। ঠিক মতো দাঁড়াতে পারছে না রোদেলা, পায়ে মোচড় খেয়েছে। ব্যথায় চোখ খিচে বন্ধ করে রেখেছে সে। শুভ্র আর এদিক সেদিক না ভেবেই অতর্কিতে কোলে তুলে নিল রোদেলাকে। খুব যত্ন করে নিজের স্ত্রীকে আগলে নিয়ে চলে গেল সেখান থেকে। জিসান নিশ্চুপ থেকে দেখে গেল সেই দৃশ্য। চোখে মুখে ফুটে উঠল যেন ক্রোধ আর আক্রোশ। রোদেলা তাহলে খুব হ্যাপি আছে তার স্বামীকে নিয়ে, কিন্তু আর তো সেটা থাকা হবে না। শুভ্র রোদেলাকে রুমে নিয়ে এসে বিছানায় বসালো, তারপর নিজ ফ্লোরে বসে রোদেলার পাটা তার কোলে রাখলো। রোদেলা অবাক হয়ে বলল, এটা কি করছেন? ইস, কতটা ব্যথা পেয়েছো, পাটা ফুলে গেছে একদম। শুভ্র রোদেলার পায়ে চিন্তিত হয়ে হাত বুলিয়ে দিচ্ছে আলতোভাবে। রোদেলা মুস্কি হাসলো তাতে। তুমি এভাবে দাঁড়িয়ে গেলে কেন? তাহলে কি করতাম আমি? আপনি তখন আমাকে একা রেখে চলে আসছিলেন। শুভ্র চোখ তুলে তাকালো রোদেলার মুখখানায়। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কথাটা বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। সেই মায়াবী মুখটা দেখে শুভ্রর মনের ভেতরটা শীতল হয়ে এলো। তাও মুখে রাগের রেশ টেনে গম্ভীর কণ্ঠে বলল, কেন? সেখানে তো তোমার বেস্ট ফ্রেন্ড ছিল। কত হেসে হেসে কথা বলছিলে তুমি তার সাথে। কেন বলবো না, ও আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, আর আমাদের অনেক বছর পর দেখা হলো। তুমি নিজের ফোন নাম্বারটাও দিয়েছো তাকে। আমি আমার বন্ধুকে আমার নাম্বার দিতে পারি না? না, পারো না। রাগে কটমট করতে করতে ধমকে সুরে কথাটা বলল শুভ্র। রোদেলা ভুরুকুসকে জিজ্ঞাসা করলো, কেন? আপনার হিংসে হয়? হ্যাঁ, হিংসে হয়, আমার প্রচুর হিংসে হয়। তোমার তাকে ফোন নাম্বারটা দেওয়ার কি প্রয়োজন ছিল? এখানে আমরা হানিমুনে এসেছি, এখন যদি সে বারবার কল করে আমাদের বিরক্ত করে তাহলে? শুভ্র রাগে রোদেলার পাটা নিচে নামিয়ে রেখে সে উঠে দাঁড়ালো। তার এমন রকচটা রূপ দেখে রোদেলা ঠোঁট টিপে হাসলো। তারপর তাকে ডেকে নরম সুরে বলল, এদিকে আসুন, আমার পাশে বসুন। শুভ্র চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করে আবার গিয়ে রোদেলার পাশে বসলো। রোদেলা সঙ্গে সঙ্গেই তার গাল দুটো আলতোভাবে আগলে ধরে চোখে চোখ রেখে মুখে হাসি ফুটিয়ে বলল, ও আমাদের একদম বিরক্ত করবে না, আমি বলছি। ও সেরকম ছেলেই নয়। আর যদিও সে কল করে আমাদের বিরক্ত করতেও চায়, তাহলে আমি তার কল রিসিভ করব না আমাদের একান্ত ব্যক্তিগত সময়ে, প্রমিস। ঠিক আছে, যদি তুমি রিসিভ করো তাহলে আপনার যা ইচ্ছা তাই শাস্তি দেবেন। আমি মাথা পেতে নেব, জাহাপনা। শুভ্র হেসে ফেল তার কথা শুনে। শুভ্রর পানে এক দৃষ্টে তাকিয়ে থেকে রোদেলার মন বলে উঠল, এভাবে হেসো না মাস্টার মশাই, আমি এত ভয়ঙ্কর সৌন্দর্য সহ্য করতে পারবো না যে।
রাতের খাবারের পর শুভ্র রোদেলাকে মেডিসিন খাইয়ে দিল। ডক্টর বলেছে তার রেস্টে থাকতে হবে, তাহলেই পায়ের যন্ত্রণাটা আর বাড়বে না। রোদেলা এই মুহূর্তে বিছানায় হেলান দিয়ে বসে আছে। শুভ্র তার সামনে এসে বসলো। এবার একটু ঘুমোতে চেষ্টা করো রোদেলা, পর্যাপ্ত রেস্ট নেওয়া প্রয়োজন তোমার। আমি ঘুমাবো না এখন, তাহলে কি করবে? চলুন না, আমরা আজ সারা রাত জেগে গল্প করি। ঘুম পাচ্ছে না আমার একদম। ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছে, আর তুমি কি না সারা রাত জেগে গল্প করতে চাইছো? আমরা পরেও গল্প করতে পারবো, তুমি এখনই ঘুমাবে। কিঞ্চিত রাগী সুরে শুভ্র কথাটা বলায় রোদেলা মুখ ভার করে বলল, একটু মিষ্টি করে কি বলা যায় না? সবসময় মাস্টার মশাইয়ের মতো খিটখিট করেন। আর আমরা পরে গল্প করতে পারবো না, কারণ আপনি সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকেন। কেউ না কেউ কল করেই যাচ্ছে আপনাকে। এখন আপনি ফ্রি আছেন, তাই আমরা এখনই গল্প করব। শুভ্র না হেসে পারল না তার কিউটনেস দেখে। পরাজিত সুরে বলল, ঠিক আছে, কি গল্প করতে চাও বলো। শুভ্রর অভয় পেয়ে শুরু হলো রোদেলার বকবকানি। একের পর এক কথা বলেই চলেছে। জীবনে আর কারোর সাথে সে এত কথা কখনো বলেছে কিনা তা তার নিজেরও জানা নেই। মনে হচ্ছে কত কথা সে পেটের ভেতর জমিয়ে রেখেছিল স্বামীকে বলবে বলে। রোদেলা একদিকে ননস্টপ কথা বলেই চলেছে, অন্যদিকে শুভ্র গভীর দৃষ্টিতে হারিয়ে গেছে তার মাঝে। শুভ্রর হঠাৎ মনে হতে লাগলো সে রোদেলাকে খুব কাছে চাচ্ছে, ইচ্ছে করছে একেবারে হারিয়ে যেতে রোদেলাতে। রোদেলা হঠাৎ খেয়াল করলো শুভ্র তার কথা কিছুই মন দিয়ে শুনছে না, শুধু নিষ্পলক তাকিয়ে আছে তার দিকে। লজ্জার আভা ফুটে উঠল রোদেলার চোখে মুখে। এভাবে তাকিয়ে আছেন কেন? মাশাল্লাহ, সত্যিই তুমি অপরূপা, অপরূপ সুন্দরী। আমার আম্মুর চয়েস আছে বলতে হবে, বেস্ট বিউটি এনে দিয়েছে আমাকে। রোদেলা মাথা নিচু করে লাজুক হেসে আবেশিত কণ্ঠে বলল, আর আপনার চয়েস? আমার চয়েস তুমি বলেই তো তুমি এখন মিসেস শুভ্র। কিন্তু আমার এখন খুব আফসোস হচ্ছে তোমাকে বিয়ে করে। রোদেলা চমকে উঠল, বিস্মিত কণ্ঠে বলে উঠল, আফসোস হচ্ছে কেন? আমি কি করেছি? আমি তো এখন বিপদে আছি। এত রূপ আমি কিভাবে সহ্য করব? আমার এই রূপবতী বউটাকে এক মুহূর্ত কাছছাড়া করতে ইচ্ছা করছে না আমার। রোদেলা অবাক স্বরে চোখ বড় করে বলল, ওয়েট, আমি তো জানতামই না আমার রাগী কাঠখোট্টা প্রফেসর হাজবেন্ড এতটা রোমান্টিক। কোথায় ছিল এত রোমান্স তার? শুভ্র হাসতে লাগলো, ঠোঁট টিপেও হাসি আটকাতে পারছে না। কোথায় লেখা আছে যে রাগী প্রফেসর হাজবেন্ড তার ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফের জন্য রোমান্টিক হতে পারে না? কিন্তু আপনি আগে কখনো এভাবে কথা বলেননি আমার সাথে। সবে তো 2 দিন হলো আমাদের বিয়ের, 2 দিনেই কি করে বিচার করতে পারো তুমি আমায়? তবে তুমি চাইলে আমি এখনই বুঝিয়ে দিতে পারি আমি কতটা রোমান্টিক। শুভ্র এগিয়ে গিয়ে রোদেলার কপালে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল। শিহরণ খেলে গেল রোদেলার মাঝে। শুভ্র আরো কিছুটা কাছে ঘেঁষে তার মুখটা দুহাতে আগলে নিয়ে মিলন ঘটালো 2 জোড়া অধরের। রোদেলার চোখ বন্ধ হয়ে এলো আবেশে। কিছু সময় পর শুভ্র রোদেলার মাথার পেছনে চুলে হাত বোলাতে বোলাতে আরো গভীরে হারিয়ে গেল। রোদেলা এক হাত রাখলো শুভ্রর ঘাড়ে। কতটা কাছাকাছি আছে দুজন এখন তা তাদেরও জানা নেই এই মুহূর্তে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে দুজনের। এই অতি একান্ত ব্যক্তিগত মুহূর্তটাকে আর বেশিক্ষণ বিরাজ করতে না দিয়ে হুঙ্কার দিয়ে বেজে উঠল রোদেলার ফোন। কেউ কল করছে। দুজনেই চমকে উঠল। ঘোর না কাটলেও আলাদা হতে হলো দুজনের। ভারী ভারী নিঃশ্বাস ফেলে তাকালো রোদেলার ফোনের দিকে। শুভ্র ঘোর লাগা কণ্ঠে জিজ্ঞাসা করলো, এখন কে কল করছে? অপরিচিত নাম্বার, কে হতে পারে? রিসিভ করতে হবে না, কল কাটো। ওকে। রোদেলা কল কেটে দেওয়ার আগেই অমনি কলটা কেটে গেল। এরপর আবার রিংটোন বাজতে থাকলো। একের পর এক কল করেই চলেছে কেউ। শুভ্র এবার রেগে গিয়ে বলল, তুমি ফোনটা অফ করতে পারছো না? কিন্তু আমার জানা দরকার কে কল করছে এভাবে।